48 ঘন্টার মধ্যে আমি আবার করব, 72 ঘন্টার মধ্যে যখন আমি করব এটা শর্ট টার্ম মেমোরি থেকে এমনভাবে লং টার্ম মেমোরিতে চলে যাবে যে আমি চাইলেও সেটাকে আর ভুলতে পারবো না। এই ভিডিওটার পরে আজকের পর থেকে পড়তে তুমি যখনই বসো না কেন সেই পড়া এমনভাবে তোমার মাথায় গেঁথে যাবে যে পরীক্ষায় খুব সহজেই তুমি তা শুদ্ধভাবে উত্তর করে আসতে পারবে। বেশি না, আমি আজকে 2টা নিয়মের কথা বলবো। এই 2টা নিয়ম যদি কোনো শিক্ষার্থী একটু ফলো করতে পারে তাহলে ভালো রেজাল্ট হবেই হবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। তথ্য কিভাবে মনে রাখা যায়, কিভাবে পড়ে সেটাকে ভালো মতো পরীক্ষায় ডেলিভারি দেওয়া যায়, এমন প্রশ্ন শিক্ষার্থীদের মনে হরহামেশাই ঘোরে। তো বিস্তর গবেষণা হয়েছে বছরের পর বছর ধরে যে কিভাবে মানুষ সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে পড়তে পারে। 2টো টেকনিক যা এখন পর্যন্ত গবেষণায় প্রমাণিত হয়েছে সবচেয়ে ইফেক্টিভ। প্রথমটি হলো অ্যাক্টিভ রিকল আর দ্বিতীয়টি হলো স্পেসড রিপিটেশন। আমি আজকে এই 2টো বিষয় নিয়েই কথা বলবো এবং এই ভিডিওটার পরে আজকের পর থেকে পড়তে তুমি যখনই বসো না কেন সেই পড়া এমনভাবে তোমার মাথায় গেঁথে যাবে যে পরীক্ষায় খুব সহজেই তুমি তা শুদ্ধভাবে উত্তর করে আসতে পারবে। প্রথমেই বলছিলাম অ্যাক্টিভ রিকলের কথা। অ্যাক্টিভ রিকলটা কি? আমরা পরীক্ষায় যেটা করি অ্যাক্টিভলি রিকল করার চেষ্টা করি বা মনে করার চেষ্টা করি, এটাই হচ্ছে অ্যাক্টিভ রিকল। এখন আমরা পড়ার ক্ষেত্রে এটাকে কিভাবে অ্যাপ্লাই করব? আমরা করি কি, যখন পড়ি, ধরো আমরা একটা কিছু নোট করছি, আমি বাংলা সাহিত্যের কথাই বলি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন বা রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ধরো আমরা করি কি যে রবীন্দ্রনাথ ঠাকুর ধরলাম, আমি লিখলাম যে 1861 সালে জন্মগ্রহণ করেছেন, এটা দেখে দেখে এটা আমি লিখে ফেললাম খাতার মাঝে। এটা কিন্তু একটা খুবই বাজে নোট টেকিং স্ট্র্যাটেজি। এটা আমাদের মস্তিষ্কে তথ্য ধারণ করার জন্য কোনো ভালো ওয়ে না। আমাদের কিভাবে করতে হবে? রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ সালে জন্মগ্রহণ করেছেন, এতে হলো কি, আমি বইটা বন্ধ করলাম, পরে আমি মনে করে লেখার চেষ্টা করলাম, তাতে আমার মস্তিষ্কে দীর্ঘমেয়াদে তথ্যটা ধারণ হয়ে গেল। এটাই হলো অ্যাক্টিভ রিকল। আরো সহজভাবে বলি, যদি তুমি কিভাবে তোমার পড়া এটাকে অ্যাপ্লাই করবা, ধরো তুমি কোনো একটা থিওরি পড়েছো, ধরলাম সেটা ফিজিক্সের হতে পারে বা কেমিস্ট্রির হতে পারে বা অন্য যে কোনো সাবজেক্টের হতে পারে, তুমি মনে করে ওটাকে পরে লেখার চেষ্টা করবা যে তুমি কি বুঝলা। একইভাবে কোনো তথ্য হলে সেটাও তুমি মনে করে তারপরে সেটাকে তুমি লেখার চেষ্টা করবা। এই হলো গিয়ে অ্যাক্টিভ রিকল। আবার হতে পারে তুমি কাউকে পড়া ধরতে বলতে পারো, বা ধরো উত্তরটা তুমি ঢেকে শুধু প্রশ্নটা দেখে উত্তরটাকে তুমি মনে করার চেষ্টা করতে পারো, এরকম। এরপরে আমি যদি বলি যে স্পেস রিপিটেশন, অ্যাক্টিভ রিকলের সাথে স্পেস রিপিটেশনের কথাও চলে আসে। এটা হলো অ্যাক্টিভ রিকলকে একটা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি করা। এটার উদাহরণ কি হতে পারে? দেখো, আমরা একটা কিছু যখন পড়ি 24 ঘন্টার মধ্যে এর বড় একটা অংশই আমরা ভুলে যাই। 48 ঘন্টা আস্তে আস্তে আমরা এর প্রায় পুরোটাই ভুলে যাই। আমাদেরকে যেটা করতে হবে, একটা কিছু আমি পড়েছি, ধরলাম আমি কোনো একটা কবি পরিচিতি বা পাঠ পরিচিতি বা লেখক পরিচিতি একটা কিছু পড়েছি যেটার তথ্যগুলো আমার মনে রাখা দরকার বা বোঝা দরকার। আমি প্রথম 24 ঘন্টার মধ্যে ওটা একবার স্পেস রিপিটেশন করব, অর্থাৎ ওটাকে আবার আমি না দেখে দেখে মনে করার চেষ্টা করবো বা কাউকে পড়া ধরতে বলবো বা না দেখে দেখে আমি নিজেই নিজেকে উত্তর দেব। 48 ঘন্টার মধ্যে আমি আবার করব, 72 ঘন্টার মধ্যে যখন আমি করব এটা শর্ট টার্ম মেমোরি থেকে এমনভাবে লং টার্ম মেমোরিতে চলে যাবে যে আমি চাইলেও সেটাকে আর ভুলতে পারবো না। আসলে মস্তিষ্কের ধারণ ক্ষমতায় সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের টেকনিকে। আমরা যদি শুধু এই 2টো পদ্ধতি অনুসরণ করি, এখন থেকে আমাদের ভালো রেজাল্ট ইনশাআল্লাহ হবেই হবে।